সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনে উপস্থাপিত হবে নোবেল বিজয়ী লেখকদের ছোট গল্প শীর্ষক গ্রন্থ থেকে একটি গল্প। এই গ্রন্থটি সম্পাদনা করেছেন শওকত আলী তারা, ভূমিকা লিখেছেন ইমতিয়াজ শামীম। প্রকাশিত হয়েছে 2021 সালে ঢাকা সমগ্র প্রকাশন থেকে। এই গল্পগ্রন্থের আজকের মনোনীত উপস্থাপনা বোকার স্বর্গ। এই শিরোনামে গল্পটি লিখেছেন আইজাক কসোভিস সিঙ্গার, অনুবাদ করেছেন নুসরত নওরিন। সুপ্রিয় সুধী দর্শক, গল্পকার এভাবে শুরু করেছেন: কোনো এক সময়ে কোনো এক স্থানে কোনো এক ধনী ব্যক্তির একটি পুত্র সন্তান ছিল, তার নাম আদজেন, এবং এই ধনী ব্যক্তির নাম কোডিশ। কোডিশের একটি অনাথ পালিতা কন্যা ছিল, তার নাম আশকা। এই তিনটি চরিত্র পরবর্তীতে আমরা আরো উল্লেখযোগ্য একটি ডাক্তার চরিত্রের সন্ধান পাব। এই সক্রিয় চারটি চরিত্রের মধ্য দিয়ে বোকার স্বর্গ গল্পটি বিন্যস্ত হয়েছে। শিশুদের উপযোগী, শিশুদেরকে তাদের কর্মমুখী যে মনস্তত্ত্ব তা গঠনের জন্য এই গল্পটি পাঠকদেরকে, শ্রোতাদেরকে আন্দোলিত করবে, এই বিশ্বাসটি আমি সরলভাবে প্রকাশ করছি। এই গল্পগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আরো প্রায় 8টি গল্প। পর্যায়ক্রমে সেই 8টি গল্প থেকে নির্বাচন করে আমি উপস্থাপন করব। আজকের এই কোডিশের পুত্র আদজেন এবং আশকা এবং ডাক্তার, এই চারটি চরিত্র আমাদেরকে আমাদের শিশুদের সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ ভাবনার বিষয়ে উপহার দেবে। কোডিশের পুত্র আদজেন এবং আশকার মধ্যে বয়সের ব্যবধান ছিল না বললেই চলে। তাদের একসাথে বেড়ে ওঠা, তাদের খাওয়া, তাদের খেলাধুলা, তাদের মধ্যে নানান ধরনের শিশুসুলভ যে বিষয়গুলি, সেগুলির আলোকে অন্যরা ভাবত যে ভবিষ্যতে তারা বড় হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই আদজেন, কোডিশের পুত্র, হঠাৎ করেই এক সময়ে মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। সে সবসময় নিজেকে মৃত ভাবতে থাকে এবং অন্যদের সকলকে বলতে থাকে সে মৃত, তাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হোক। এই ভাবনার নেপথ্যে গল্পকার উল্লেখ করেছেন শিশুকাল থেকেই তাকে দেখাশোনা করত একজন বৃদ্ধা। সেই বৃদ্ধা তাকে বলেছেন স্বর্গে কোনো কাজ করতে হয় না, এবং আদজেন বা এই ধনীর যে পুত্র, সে কর্মবিমুখ ছিল, তার লেখাপড়া ভালো লাগতো না, সে শুধু ঘুমোতে পছন্দ করত।
যাকে বলে কুড়েমি যে স্বভাব, সেই স্বভাবটি তার মধ্যে বিদ্যমান ছিল। এই বৃদ্ধার কাছ থেকে তাকে দেখাশোনা করত যে বৃদ্ধা, তার কাছ থেকে সে স্বর্গের যে একটি চিত্র পায়, সেখান থেকে তার মনে হয় যে স্বর্গে ঘুমানোর কোনো বাধা নেই, ঘুম থেকে যে কোনো সময় উঠলেও তার কোনো সমস্যা নেই, মনের মতো খাবার খাওয়ার যে বাসনা, সেটিরও কোনো অভাব নেই। ফলে এই কিশোর মনে স্বর্গে প্রবেশের তার একটি আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেখান থেকেই গল্পটি ক্রমাগত অগ্রসর হতে থাকে। এই আদজেন বা কডিসের পুত্র, কুরে পুত্র বলা চলে, সে ক্রমাগত বাসার পরিবেশকে অস্থির করে তুলতে থাকে এবং এই ধনী ব্যক্তি অনেক ডাক্তারকে ডেকে এনে এই সমস্যা সমাধানের চেষ্টা করলেও বিফলে যায় সেসব চেষ্টা। এরপর কডিস বা এই ধনী ব্যক্তি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সন্ধান পান। ডাক্তার ইউয়েটজ, তিনি কডিসকে সান্ত্বনা দেন এবং তাকে আশার বাণী শোনান যে তার পুত্র আতজেনকে আগামী 1 সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ করে তুলবেন। এই ইয়োটজ, যিনি ডাক্তার, তিনি কডিসের বাড়িতে গেলেন তার অসুস্থ পুত্রকে চিকিৎসা দেওয়ার জন্য এবং একটি ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন সেখানে আতজেন শুয়ে আছে, বিবর্ণ, তার চেহারায় মলিনতা এবং শীর্ণকায় তার দেহ। কারণ বেশ কিছুদিন থেকেই সে পানি খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কারণ সে মরতে চায়। মরলে সে স্বর্গে যাবে এবং স্বর্গের যে সুবিধা, খাওয়া এবং অলস জীবনযাপন, এইসব তাকে উদ্বুদ্ধ করেছিল মরে যেতে। ডাক্তার ইয়োটজ এই কক্ষে প্রবেশ করেই সকলকে জিজ্ঞাসা করেন এই মৃতদেহটিকে কেন এখনো রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তরে কডিস এবং তার স্ত্রী নীরবতা পালন করে, কারণ ডাক্তার পূর্বেই তাদেরকে জানিয়ে দিয়েছিল তিনি যা বলবেন তার সাথে দ্বিমত পোষণ করা যাবে না এবং তার নির্দেশনা মোতাবেক সমস্ত কিছু বাস্তবায়ন করতে হবে। যখন ডাক্তার ইয়োটজ এই অসুস্থ পুত্রকে কেন কবরস্থ করা হয়নি, কেন তার সৎকার করা হয়নি, এই ধরনের জিজ্ঞাসার মুখোমুখি ফেলেন, তখন তারা স্মরণ করতে থাকেন যে ডাক্তারের এই ধরনের একটি পরামর্শ ছিল, এই ধরনের একটি নির্দেশনা ছিল। ফলে তারা বর্তমান করণীয় সম্পর্কে ডাক্তার ইয়োটজের কাছ থেকে কিছু জানতে চান। ডাক্তার ইয়োটেজ বলেন ওই কক্ষ ত্যাগ করার পর তিনি নির্দেশনা দেন যে একটি কক্ষ তৈরি করা হোক যেটি হবে স্বর্গের মতো, অর্থাৎ এর অলঙ্করণ সাদা কাপড়ে এটা ঢাকা থাকবে, বিভিন্ন ধরনের সাজসজ্জা থাকবে। এই নির্দেশনা মোতাবেক একটি কক্ষ সুসজ্জিত করা হয় এবং একটি খোলা কফিনে আতজেনকে সেই অন্ধকার কক্ষে রাখার ব্যবস্থা করা হয়।
আর্যেনকে যখন স্বর্গে নেয়ার জন্য বিভিন্ন আয়োজন চলছিল, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে ক্রিয়াকর্ম চলছিল, এই সময়ে ক্লান্ত হয়ে আর্যেন ঘুমিয়ে পড়ে এবং তাকে একটি কফিনে করে অন্ধকার কক্ষে নেওয়া হয়। এই অন্ধকার কক্ষে আর্যেন সন্ধ্যার কিছু পরে পরেই জেগে ওঠেন এবং তিনি উঠেই জিজ্ঞাসা করেন, আমি এখানে কেন, এটি কোন জায়গা? তখন ডাক্তারের পরামর্শ মোতাবেক কয়েকজন ভৃত্যকে রাখা হয়েছিল এবং তাদেরকে তাদের পিঠে কৃত্রিম ডানা লাগানো হয়েছিল, এটা বোঝানোর জন্য যে তারা স্বর্গের ভৃত্য এবং আর্যেনের যে কোনো নির্দেশ তারা পালন করতে বাধ্য। যখন আর্যেন জিজ্ঞাসা করলো আমাকে কিছু খাবার দেয়া যাবে কিনা, তখন ওই পাখাওয়ালারা যে ভৃত্য রয়েছে তারা বলল, আপনার জন্য খাবার প্রস্তুত। এবং যে প্রধান ভৃত্য ছিল সে হাতের তালি দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সোনার প্লেটে, বাটিতে সোনার চামচ নিয়ে আনারস, ডালিম, তিমির মাংস, বন্য যে ষাঁড় তার মাংস নিয়ে সেখানে হাজির হলো। এবং আর্যেন সে সেগুলি খাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়লো এবং পরদিন সকালে তার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে যারা ভৃত্য ছিল পরিকল্পনা মোতাবেক তারা আবার সেখানে উপস্থিত হলো। গত সন্ধ্যায় যে খাবারগুলি ছিল অনুরূপ খাবার নিয়ে আর্জেনের সামনে তারা উপস্থিত হলে আর্জেন বলল যে তোমাদের এখানে কফি পাওয়া যায় কিনা, তোমাদের এখানে মাখন পাওয়া যায় কিনা, আমি সেগুলি খাবো। ভৃত্যরা তাকে জানালো যে এখানে অন্য কোনো খাবার আর পাওয়া যায় না, প্রতিদিন এই একই খাবার খেতে হবে। তখন আর্জেন খাবারগুলি খেলো, কিন্তু গত সন্ধ্যার যে আগ্রহ, যে আনন্দ, সেটি তার মধ্যে আর লক্ষ্য করা যায়নি। এরপরেই আর্জেনকে ওই কক্ষের যারা ভৃত্য ছিল তারা স্নান করালো এবং সিল্কের চাদর এবং মাথার উপরে মখমলের যে অলঙ্করণ দৃশ্য, নরম তুলতুলে শয্যা, সেখানে তারা উঠিয়ে দিল এবং আর্জেন যথারীতি সেখানে ঘুমিয়ে পড়ল। এবং পরদিন সকালে তার যখন নাস্তা হলো, নাস্তা শেষে সে বলল যে এখানে আমি কি করে এলাম? তখন ভৃত্যরা বলল যে আপনি তো মারা গেছেন এবং আপনার ইচ্ছা মোতাবেকই আপনার এই স্বর্গ প্রাপ্তি ঘটেছে। তখন বলল যে অন্য অধিবাসীরা কোথায়? কর্মচারী বা ভৃত্য যারা ছিল তারা বলল এখানে যারা বসবাস করে তারা অনেক দূরে দূরে বসবাস করে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে প্রায় 1000 মাইল রাস্তা পার হতে হয়। তখন আর্জেন বলল যে আমার মা বাবা তারা কোথায়? কই তাদেরকে তো আপনি রেখে এসেছেন। কই তারা এখানে আসবে না? তখন বললো আসবে, আপনার মা আসবে 30 বছর পরে এবং আপনার যে খেলার সাথী আশকা, সেই আশকা আসবে 30 বছর পরে, আপনার বাবা আসবে 20 বছর পরে এবং এভাবে অন্যদের সাথে আপনার দেখা হবে।
তখন আর্জেন বলল যে তার আগে কি দেখা হবে না? কয় না, এখানে জীবিতদেরকে আনা হয় না, এখানে যারা মৃত তাদেরকেই আনা হয়। এক পর্যায়ে আর্জেন জিজ্ঞাসা করলো, আমি এইখানে আলো দেখতে পাবো না? ভৃত্যরা বললো যে এখানে কোনো আলো দেখা যায় না, এ রাত দিন এখানে সবই সমান। আর্জেন জিজ্ঞাসা করলো এখন কটা বাজে? তখন বললো এখানে কোনো সময়ের কোনো এখানে ধারণা নেই, এখানে রাত দিন সব নিরন্তর চলছে। এই অবস্থায় আর্জেন বলল যে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই, ঘোড়ার পিঠে চড়ে বেড়াতে চাই, আমি বনে যেতে চাই, এগুলি আমার ব্যবস্থা করো। ভৃত্যরা বলল যে স্বর্গে এসবের কোনো ব্যবস্থা নেই। তখন আর্জেন বলল যে আমি এই কষ্ট সহ্য করতে আর পারছি না, আমার এখান থেকে বের হওয়া দরকার। তখন ভৃত্যরা বলল যে না, এখান থেকে আপনি আর জীবিত মানুষের মতো আর কোথাও যেতে পারবেন না। তখন আর্জেন বলল আমি আত্মহত্যা করব। তখন ভৃত্যরা বলল স্বর্গে কেউ আত্মহত্যা করে না, আত্মহত্যা করার কোনো এখানে নিয়ম নেই, কোনো ব্যবস্থাও নেই। এই কথা শুনে আর্জেন আরো মুষড়ে পড়ল এবং সে চিন্তা করলো যে আমি বেঁচে ছিলাম, সেখানে আমাকে যে অনেক কাজ করতে হতো, সেই কাজটা অনেক ভালো ছিল। আমি যেটাকে মন্দ বলতাম সেটা আসলে মন্দ নয়। আমার এখন কাঠ কাটতে ইচ্ছা করছে, পাথর ভাঙতে ইচ্ছা করছে, পাথর বহন করতে ইচ্ছা করছে। এই অন্ধকারের জীবন আমার আর ভালো লাগছে না। এই পর্বে একজন ভৃত্য তাকে জানায় যে সে মারা যায়নি, একটি ভুল হয়েছে। আর্জেন বলল সেই ভুলটা কি? তখন প্রধান ভৃত্য বলল যে আপনাকে ভুল করে আমরা স্বর্গে নিয়ে এসেছি, আসলে আপনি জীবিত আছেন, আপনাকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। আর্জেন বলল আমাকে খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে আমাকে নিয়ে চলো। বলে সে ভৃত্যের কাছাকাছি চলে আসলো। ভৃত্য তাকে একটি কালো কাপড় দিয়ে চোখ মুড়ে দিল। এই মোড়ানো চোখ নিয়ে সে বাড়ির ভেতরে বারান্দা দিয়ে কয়েকটি চক্কর দিয়ে সেই কক্ষে নিয়ে গেল যেখানে তার বাবা, তার মা এবং আশকা, যে তার বাল্য সখী, তাদের এই কক্ষে নিয়ে যাওয়ার পরে চোখ খুলে দেওয়া হলো। কালো কাপড় খুলে দেওয়ার পরে সে দেখলো তার প্রিয়জনেরা সেখানে উপস্থিত আছে এবং পরস্পরকে তারা জড়িয়ে ধরলো। পরবর্তীতে আর্জেনের সঙ্গে আশকার বিয়ে সম্পন্ন হলো এবং সেই বিয়েতে উপস্থিত থাকলেন প্রধান অতিথি হিসাবে ডাক্তার ইওটজ। ডাক্তার ইওটজের এই চিকিৎসার কাহিনীটি আশকা এবং আর্জেন দুজনেই তার সন্তান এবং নাতিদের কাছে বারবার উল্লেখ করেছেন। এখানে আমরা লক্ষ্য করি আর্জেনের যে মানসিক পরিবর্তনের ফলে সে পৃথিবীতে আসতে চেয়েছিল, বৈচিত্র্যহীন সেই স্বর্গ তার কাছে মনে হয়েছে এবং ফিরে আসার পর, তার বিয়ের পর, সে অত্যন্ত পরিশ্রমী একজন ধনাঢ্য ব্যবসায়ীতে
পরিণত হয়েছিল। তার এই যে অসুস্থ মানসিকতা, অলসতা, কুড়েমি, এগুলি যে তাকে রোগাক্রান্ত করেছিল এবং তাকে দেখাশোনা করতো যে বৃদ্ধার কাছে সে স্বর্গের বর্ণনা পেয়েছিল, খণ্ডিত সেই বর্ণনা, সেই বর্ণনার ভিত্তিতে তার মধ্যে যে একটা আকাঙ্ক্ষার উদ্রেক হয়েছিল যে স্বর্গে প্রবেশ করলে সে নিজের মতো করে একটি জীবন পাবে এবং ভোগবিলাসের সমস্ত আয়োজন তার জন্য বিনা আয়াসে তার কাছে সরবরাহ করা হবে। প্রকৃতপক্ষে আমরা দেখি যে আজ যে কর্মমুখী যে মানব চরিত্রের বৈশিষ্ট্য, সেটির মধ্যেই প্রতিফলিত হয়েছে এবং শিশু মনে এই গল্পটি যে প্রভাব, অর্থাৎ গল্পের যে শিরোনাম বোকার স্বর্গ, তার মধ্য দিয়ে আমরা একটি সফল সমাপ্তি লক্ষ্য করি। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।